কিছু একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারতেছিলাম না যে কী সমস্যা হয়েছিল। যাই হোক, দুঃখিত। আমি বলছি যে আমরা তরঙ্গের সমীকরণ জানি যে এক অক্ষ বরাবর সি বেগে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চলছে। তাহলে আমার এর জন্য এরকম সমীকরণ, এই সমীকরণের পরিচিতি সম্বন্ধে আমাদের জানা আছে যে এটা যদি ই তড়িৎ ক্ষেত্র হয়, এটা তড়িৎ ক্ষেত্রের ম্যাক্সিমাম ভ্যালু বা শীর্ষমান বলা হয় এটাকে। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সি তরঙ্গের বেগ, এক্স অবস্থানে টি সময়ে আমরা এই তরঙ্গটির মান, যেটা আমরা যদি মনে করি যে অক্ষ বরাবর একটি তরঙ্গটি অগ্রসর কম্পন হচ্ছে এবং এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তরঙ্গের সমীকরণ হয় এরকম ই ইকুয়াল টু এত। এবং ঠিক একইভাবে চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা সমীকরণ লিখতে পারি ভি নট সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। এখান থেকে এক্স ওয়াই দেখাচ্ছে যে আলো ব্যাগ যদি সি হয় তাহলে সি ইকুয়াল টু ই নট বাই বি নট। এবং উনি আরও দেখান যে সি ইকুয়াল টু সি এর যে মান আমরা যেটা পাই সেটা হলো √, মিউ নট এপসাইলন নট। আমরা জানি মিউ নট হলো চৌম্বক প্রবেশ্যতা আর এপসাইলন নট হলো তড়িৎ ভেদনযোগ্যতা বা এটাকেও প্রবেশ্যতাই বলা হয়, একই জিনিস, শূন্য মাধ্যমে। এবং এটি হলো শূন্য মাধ্যমে আলোর ব্যাগের মান। এবং এই মানগুলো যদি আমরা বসাই, আমরা জানি এটা 4 পাই × 10⁻⁷, এটা হলো 8.85 × 10⁻12। এই মানগুলি যদি বসায় রুট করে 1/, করি তাহলে দেখা যাবে যে প্রায় মানটা হবে 2.99 সামথিং হয়। আমরা লিখতে পারি যে 3 × 10⁻⁷ মিটার/সেকেন্ড, অর্থাৎ আলোর ব্যাগ। এবং উনি এটাও প্রস্তাব করেন একই সাথে যে শুধু আলোই নয়, যত ধরনের বিকিরণ আছে সকল ধরনের বিকিরণই মূলত এই শূন্যস্থানে এই বেগে চলে, এবং সকল ধরনের বিকিরণই মূলত তড়িৎচুম্বক তরঙ্গ, অন্য কিছু নয়। এবং সেগুলির মধ্যে কি আছে, সকল ধরনের আমরা জানি কত ধরনের বিকিরণ আছে: গামা রশ্মি, এক্স রশ্মি, আলট্রাভায়োলেট রে, দৃশ্যমান আলো, তারপরে আছে অবলোহিত রশ্মি, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, তারপরে বেতার তরঙ্গ। এরকম অনেক ধরনের বিকিরণ আছে। সকল বিকিরণই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, শুধুমাত্র এদের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, উৎস এগুলি ভিন্ন, কিন্তু এরা সকলের ব্যাগই শূন্যস্থানে এই একই ব্যাগ, অর্থাৎ সবই তড়িৎচুম্বক তরঙ্গ। ম্যাক্সওয়েল পাশাপাশি তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্বটি আবিষ্কার করার সাথে সাথে উনি এটাও দেখাইলেন। তো এখন তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা বিশাল রেঞ্জের তরঙ্গ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমরা বিভিন্ন নামকরণ করতেছি, বা বিভিন্ন নামকরণের তরঙ্গগুলিকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে পাশাপাশি বসাই তাহলে একটা সুন্দর একটি সজ্জা পাওয়া যায়। এটাকে বলা হয়, এই সজ্জাটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। বর্ণালী বলতে আমরা কি বুঝি? বর্ণালী বলতে আমরা বুঝি যে বর্ণের সমাবেশ। আমরা যদি সাধারণ আলোর, দৃশ্যমান আলোর বর্ণালীর কথা বলি, আমরা জানি যে আমরা যদি ধরি যে আলোর যে তরঙ্গ, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে। তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় 4800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের মান। এখানে যদি আমরা এরকম ভাগ করি, আমরা জানি যে এই 7টা বর্ণ আছে। এই 7টা বর্ণকে সংক্ষেপে বিবজিয়র বা বেনিয়া সহকলা বলা হয়। বেগুনি থেকে যে আমরা শুরু করি, এখানে আমরা ধরলাম বেগুনি, তারপরে হবে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, শেষ পর্যন্ত হবে লাল। তাহলে এটা হবে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এটার তরঙ্গ দৈর্ঘ্য হলো 4800 অ্যাংস্ট্রম, বা অ্যাপ্রক্সিমেটলি মানটা বলা হয় 3.8 × 10⁻⁷ মিটার। 3.8
8 into 10 to the power -7 মিটার থেকে 7.5 into 10 to the power -7 মিটার, এই রেঞ্জের মধ্যে আছে এই তরঙ্গ, এই 7টা বর্ণ। তার মানে আমরা যদি মনে করি যে 3.8 থেকে শুরু হলো এই প্রান্তে, আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তার মানে এই প্রান্তটা সবচেয়ে গাঢ় বেগুনি, এইদিকে আস্তে আস্তে বেগুনির কালারটা একটু হালকা হয়ে যাবে, একটু হালকা বেগুনি হয়ে যাবে। তারপরে বেগুনির পরে এখানে শুরু হলো নীল, এই পাশে হবে নীলের গাঢ় নীল, তরঙ্গ দৈর্ঘ্য কম, নীলের মধ্যেও কম, নীলের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকলে নীলটা হালকা হয়ে যাবে আসমানি। এই পাশে আসমানি গাঢ়, এদিকে হালকা, তারপরে আসমানি সবুজ, এদিকে হালকা সবুজ। এর হলুদ, হলুদের এই পাশে গাঢ় হলুদ, আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, হালকা হলুদ হালকা হয়ে যাবে, কমলা হয়ে যাবে, তারপরে লাল। এইভাবে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে এই তরঙ্গগুলি যখন আমাদের চোখে রেটিনায় আসে, তখন আমরা কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমাদের সেই অনুভূতিটা সৃষ্টি হয়। অর্থাৎ যদি একেবারে এই পাশের তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গটা আসে, তখন আমরা গাঢ় বেগুনি দেখব, আর এই পাশেরটা আসলে হালকা বেগুনি, তারপরে এই পাশেরটা আসলে এদিক থেকে পরের ধাপে আবার এই পাশেরটা আসলে গাঢ় নীল, এই পাশে হালকা নীল। এইভাবে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন তরঙ্গ যখন আমাদের চোখে রেটিনায় আসে, তখন আমরা ওই ধরনের বিভিন্ন বর্ণের অনুভূতি সৃষ্টি করি। এখন দেখা গেছে যে এটা তো দৃশ্যমান, এটুকু তো দৃশ্যমান আলোক বর্ণালী, তাহলে বেগুনির চেয়েও আরো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আছে। সেই বিকিরণটা যদি আমরা এই পাশে বসাই, তাহলে দেখা যায় একেবারে পরিষ্কার মিলে যায়। এটা হবে অতিবেগুনি, আলট্রা ভায়োলেট, ইউভি বললাম আমরা, আলট্রা ভায়োলেট, অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখেছি, এই মানগুলো যদি আমরা বসাই আস্তে আস্তে, অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর শুরুটা যেখানে, সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, অতি বেগুনির ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, তার পাশে আছে এক্স রশ্মি, তার চেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে গামা রশ্মি, গামা রে। এরপর এর চেয়ে গামা রের চেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আর নাই। এটা হল 10 to the power, ধরে নেওয়া হয় 5 into 10 to the power -14 মিটার তরঙ্গ দৈর্ঘ্য শুরু এটার গামা রশ্মি। এখান থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এর চেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আর এখন পর্যন্ত জানা নাই। তার চেয়ে এইদিকে আসি আমরা, এখানে লালের চেয়েও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য আছে। লালের চেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যটিকে বলা হয় অবলোহিত, ইনফ্রারেড। আয়ার দেখলাম ইনফ্রারেড। তার চেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হলো মাইক্রোওয়েভ। তার চেয়ে দীর্ঘ তরঙ্গ হলো বেতা তরঙ্গ, রেডিও ওয়েভ। এবং রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য, এটার সীমা 1 মিটার থেকে 10 to the power 6 মিটার পর্যন্ত হয়। রেডিও ওয়েভের মধ্যে আবার আছে তোমার টেলিভিশনের জন্য তরঙ্গ, এম বলা হয়, অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপরে আছে এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই ধরনের বিভিন্ন ধরনের তরঙ্গ আছে। এটা 1 মিটার থেকে 10 to the power 6 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে। তাহলে এই যে সজ্জাটা দেখা যাচ্ছে যে আলোর বর্ণালীর যে সজ্জা, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে ক্রমানুসারে যে বর্ণগুলির যে সজ্জা, এটাকে বলা হয় আলোর বর্ণালী। আর সকল ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে সজ্জা, এটাও এই আলোর সজ্জার মতোই পাশাপাশি বসানো যায়। এই যে সজ্জাটা, এটাকে বলা হয় তড়িৎচুম্বক বর্ণালী। তড়িৎচুম্বক বর্ণালী।
এই হলো আমরা যে আলোচনা করলাম যে আলোর প্রকৃতি খুঁজতে গিয়ে পর্যায়ক্রমে যে 4টি তত্ত্ব, এই 4টি তত্ত্ব আমরা উল্লেখ করলাম: কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ওই চ্যাপ্টারে বিস্তারিত নিয়ে কাজ আছে, আমরা সেখানে আলোচনা করব। তো আমরা এই 4টি দুঃখিত, হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আমি তো ক্লাসে আছি ভাই, একটু পরে ফোন দিয়ে। ঠিক আছে, দুঃখিত, একটা ফোন আসতেছিল বারবার, আমি একটু কথা বলে নিলাম। তাহলে আমরা জানলাম যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, যেটি সমান কম্পমান বা গতিশীল চার্জ থেকে নির্গত সমান কম্পাঙ্ক, সমান দশা সম্পন্ন তড়িৎ ক্ষেত্র তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্র তরঙ্গের সমন্বয়ে দ্রুতগতি সম্পন্ন যে তরঙ্গ শূন্য মাধ্যমের বিদ্যুৎ দিয়ে অগ্রসর হতে পারে তাকে বলা হয় তড়িৎচুম্বক তরঙ্গ। তড়িৎচুম্বক তরঙ্গ বিভিন্ন প্রকারের তড়িৎচুম্বক তরঙ্গ আছে, এর মধ্যে একটি অংশ হলো একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হলো আমাদের কাছে দৃশ্যমান আলো। এইটাও দৃশ্যমান নয়, অদৃশ্য, মানে ইনফ্রারেড থেকে এই পাশের তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়তেছে এগুলো আমাদের কাছে অদৃশ্য, আর এইগুলো আমাদের কাছে অদৃশ্য। অর্থাৎ আমাদের দৃশ্যমান তড়িৎচুম্বক তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান যে সীমাটা, এটাই হলো আমাদের কাছে দৃশ্যমান আলো। যেমন আমাদের শ্রাব্যতার যেরকম সীমা আছে, শ্রাব্যতার সীমা আমরা সব ধরনের কম্পন শুনতে পারি না, একটা সীমার কম্পন শুনতে পারি। বেশি হলে যেটা আল্ট্রাসাউন্ড, সেটা আমরা শুনতে পারি না। এবং নিচের দিকে 20-এর নিচেও যদি কম্পন হয় সেটাও আমরা শুনতে পারি না, 20 থেকে 20,000 পর্যন্ত আমরা শুনতে পারি। এরকম যেরকম একটা সীমা আছে, আমাদের এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমাদের চোখের রেটিনায় দৃশ্যমান বা দৃশ্যের অনুভূতি সৃষ্টি করার যে সীমাটা, এটা হলো এই যে 3.8 থেকে 7.5 এই পর্যন্ত, এটাকে আমরা বলি দৃশ্যমান আলো। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এই 7.5 এখান থেকে আরও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য আছে বেতার তরঙ্গ পর্যন্ত, আবার এদিকে ক্ষুদ্র গামারশ্মি পর্যন্ত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বক তরঙ্গ আছে, সেগুলো আমাদের কাছে দৃশ্যমান নয়, আমাদের কাছে এই সীমাটাই দৃশ্যমান। এই হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব এবং তড়িৎচুম্বক বর্ণালী, যেটাকে এই সজ্জাটাকে বলা হয় তড়িৎচুম্বক বর্ণালী। যাই হোক, এরপরে আমরা যাব হলো হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তত্ত্ব অনুসারে আমাদের বেশ কিছু বিষয় ব্যাখ্যা আছে। আসলে হাইগেনের তরঙ্গ তত্ত্বটি আমি আবারও বলতেছি যে হাইগেনের তরঙ্গ তত্ত্বটিতে ইথারের অস্তিত্বের বিষয়টি প্রশ্নবোধক ছিল, কিন্তু এই তত্ত্ব দিয়ে আসলে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন সবকিছু ব্যাখ্যা করা যায় এবং সবগুলি তোমাদের এই চ্যাপ্টারে আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে প্রতিফলন কীভাবে ব্যাখ্যা করা যায়, প্রতিসরণ কীভাবে ব্যাখ্যা করা যায়, এরপরে ব্যতিচার কীভাবে ব্যাখ্যা করা যায়, এগুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। আমি আবারও উল্লেখ করতেছি, তোমরা পড়াশোনায় কোনোভাবেই ছাড় দিও না, পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ হলো যে এই পরিস্থিতি হয়তো এক সময় শেষ হবে, সেই ক্ষেত্রে তোমাদের প্রতিষ্ঠান খুললে যারা এবার ফার্স্ট ইয়ার ছিল, এখন তো আর ফার্স্ট ইয়ার না, এখন সেকেন্ড ইয়ারের সময়, অলরেডি সেকেন্ড ইয়ারের সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের নিয়মিতভাবে যদি খোলা থাকতো তাহলে এখন আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নিতে হইতো। তো যাই হোক, যে সময়টা লস হয়েছে সেটা কিন্তু পোষায় নিতে হবে নিজেদেরই, আসার কোনো উপায় নেই, নিজেদের অস্তিত্বের জন্যই সেগুলো পোষায় নিতে হবে। এরকম চিন্তা করা উচিত হবে না যে সময় নষ্ট হয়েছে তাই পড়াশোনা কিছু ছাড় দেওয়া হবে, এটা কিন্তু কখনোই হবে না। কারণ ভর্তি পরীক্ষাগুলি যখন হবে তখন কিন্তু মূল সিলেবাসের উপরেই প্রশ্ন হবে, সুতরাং পড়াশোনা আমাদের সবটুকুই করতে হবে। এটা মাথায় রেখে তোমরা সময় নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যাও। ইনশাআল্লাহ এই পরিস্থিতি স্বাভাবিক হলেই
খুলে দেবে। আর এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদেরকে আমি বলবো যে তোমরা সিরিয়াস হয়ে যাও। আমরা যতটুকু ধারণা পেয়েছি সরকার এরকম চিন্তা করতেছেন যে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল এরা পরীক্ষায় পাশ করলে তারপরে উচ্চতর ক্লাসের ভর্তি হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার শূন্য, এখানে কিন্তু কোনো ছাত্র নাই। যতক্ষণ পর্যন্ত এসএসসি পরীক্ষার্থী বা যারা আছো তোমরা পাস না করবে, তোমরা পাস করে তারপরে ওখানে ভর্তি হলে তাদের ফার্স্ট ইয়ার শুরু হবে। ফলে এই যে একটা বিশাল গ্যাপ শিক্ষাক্ষেত্রে হচ্ছে, এটা নিয়ে কিন্তু সরকার খুব সিরিয়াস চিন্তা করতেছে। সেই জন্য আমাদের কাছে যেরকম ধারণা আছে, মনে হচ্ছে যে প্রতিষ্ঠান খুলুক বা না খুলুক এসএসসি পরীক্ষা হয়ে যাবে। কোনো বিশেষ প্রক্রিয়া হয়তো এসএসসি পরীক্ষা খুব দ্রুত নিয়ে নেবে। সেই জন্য তোমরা একটু সিরিয়াস হয়ে যাও। তোমরা যদি মাঝখানে গ্যাপ দিয়ে থাকো তাহলে আবার শুরু করো। তোমাদের তো শুধু রিভাইজ, আর তো কোনো কিছু বাকি ছিল না। কোচিং টোচিং সব কিছু সম্পন্ন হয়ে গিয়েছিল। সেই জন্য সরকার কিন্তু প্রশ্নেরও কোনো পরিবর্তন করবে না, ওই সিলেবাসে ওইভাবেই পরীক্ষা হবে। তো তোমরা সেই ব্যাপারে সতর্ক হয়ে যাও। আর সকলেই ভালো থাকো, সকলে সাবধানে থাকো এবং সুরক্ষিত থাকো, এই কামনা করে আজকে মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা পরের ক্লাসে হাইগেনের তত্ত্ব নিয়ে শুরু করব।